বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের বহুবিধ ফসল গবেষণার জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দানাশস্য, কন্দাল, ডাল, তেলবীজ, সবজি, ফলমূল, মশলা ইত্যাদির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে নানা রকম গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। সেই সঙ্গে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মাটি শস্য ব্যবস্থাপনা, রোগবালাই, পোকামাকড় ব্যবস্থাপনা, পানি সেচ, কৃষি যন্ত্রপাতি উন্নয়ন, পোস্ট হারভেস্ট ইত্যাদি বিষয়ে তাত্ত্বিক ও প্রায়োগিক গবেষণা করে থাকে এবং 3টি উইংসের মাধ্যমে এই সমস্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। গবেষণা উইংসের মধ্যে রয়েছে 7টি মূল কেন্দ্র, 7টি আঞ্চলিক কেন্দ্র, 28টি উপকেন্দ্র এবং 17টি বিভাগ। উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র এর মধ্যে অন্যতম। এই কেন্দ্রের গবেষণা কার্যক্রম হচ্ছে বিভিন্ন ধরনের সবজি ও ফলমূলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা। কেন্দ্রের অন্যতম বিভাগ হচ্ছে সবজি বিভাগ। সবজি বিভাগ এই যাবৎকাল 34টি সবজির 120টি উন্নত সবজি জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে হাইব্রিড সবজি জাত রয়েছে 21টি। এই সমস্ত জাতের পাশাপাশি সবজি উৎপাদনে বেশ কিছু প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, যেমন ট্যানেলে গ্রীষ্মকালীন টমেটো ও ক্যাপসিকাম চাষ। এখানে ক্যাপসিকাম সাধারণত আমরা জানি যে শীতকালীন ফসল। একটা গাছে সাধারণত অবস্থা আমরা 12 থেকে 14টি ফল পেয়ে থাকি। এর মধ্যে আমাদের এই গাছে আছে 4টা 5টা আছে, বিভিন্ন গাছে অলরেডি আছে। এখানে আমি বাড়ি ক্যাপসিকাম 2 বা বাড়ি মিষ্টি মরিচ 2 এই জাতটা নিয়ে কথা বলছি। সাধারণত প্রথম অবস্থাটা সবুজ থাকবে, যখন এডিবল বা খাওয়ার উপযোগী হবে তখন এটা হলুদ কালার আসবে এই জাতটা। এবং এই জাতটা এই মুহূর্তে আমি যেটা ধরে আছি 150 গ্রাম ওজন হবে। এই ধরনের ফল আমরা একটা গাছ থেকে 10 থেকে আমরা 15টা পেতে পারি এবং একটার ওজন যদি 150 গ্রাম হয় 10টা ওজন হবে 1.5 কেজি এবং 10টা গাছ থেকে আমি 15 কেজি, কম করে হলে আমি 10 কেজি পাওয়ার সুযোগ আছে। তো কৃষক ভাইদের জন্য আমাদের যে বার্তা এটাই যে অল্প জায়গায় উচ্চ ফলনশীল, উচ্চ বাজার মূল্যে সবজি চাষ করে কৃষক ভাইরা লাভবান হতে পারেন। এবং আমরা যদি সামান্য একটু চেষ্টা করি, নেট হাউজের ভিতরে করতে পারি, পলি শিট দিয়ে করতে পারি, তাহলে আমাদের ফলের যে কোয়ালিটি, যে চেহারা, যে সাইজ এবং শেপ প্রত্যেকটাই অত্যন্ত আকর্ষণীয় রঙের কালারে আসবে। হাইড্রোপনিক পদ্ধতিতে হাই ভ্যালু সবজি চাষ ও অর্গানিক পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ, এই সমস্ত সফল গবেষণার পাশাপাশি সাম্প্রতিক সময়ে এই করোনা কালু উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র প্রোটেক্টিভ শেড নেট হাউসে সারা বছর গুণগত মানসম্পন্ন হাই ভ্যালু নিরাপদ সবজি উৎপাদনে একটি গবেষণা কর্মসূচি পরিচালনা করছে। এতক্ষণ আমরা কথা বলছিলাম ক্যাপসিকাম নিয়ে, এখন আমরা আসছি বেগুন নিয়ে। আমরা জানি বেগুন একটা উপাদেয় সবজি এবং সবাই আমরা এটা পছন্দ করে থাকি, বেশ জনপ্রিয় একটা সবজি, সারা বছর পেয়ে থাকে। নেট হাউসের ভিতরে চাষ করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা নিরাপদ এবং উচ্চ গুণসম্পন্ন আমরা এখানে সবজি চাষ করা। যেমন বেগুনে আমরা জানি যে বেগুনের 2টা মারাত্মক অসুবিধা আছে, একটা হচ্ছে পোকা, একটা হচ্ছে রোগ। যে পোকাটা হচ্ছে যে ফলের ছিদ্রকারী পোকা, ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, এটার জন্য কৃষকদেরকে অনেক ওষুধ কীটনাশক ব্যবহার করতে হয়। তো এখানে একটা সুবিধা যে এখানে কোনো কীটনাশক প্রয়োগ করতে হয় না, কারণ কি এখানে সম্পূর্ণভাবে ইনসেক্ট পোকা মুক্ত অবস্থায় এখানে চাষ করা হচ্ছে এবং যেই ফলগুলো হচ্ছে প্রত্যেকটা অত্যন্ত উচ্চ গুণসম্পন্ন বেগুন। সুতরাং বেগুন যদিও আমাদের বাজারে 40-50 টাকা কেজি আমরা কিনে থাকি, বাট এই ফলগুলো অত্যন্ত উচ্চ গুণসম্পন্ন বেগুন। সুতরাং আমরা নেট হাউজে নির্দিষ্ট পন্থায় আমরা চাষ করতে পারলে আমরা ভালো জাতের ভালো বেগুন আমরা পেতে পারি।
এই হাইড্রোপনিক পদ্ধতি একটা হলো অল্টারনেটিভ কালচার। এখানে মাটিবিহীন একটা চাষাবাদ পদ্ধতি, যেখানে গাছের প্রয়োজনীয় খাবারগুলো সরবরাহ করে গাছ প্রোটেক্টিভ একটা হাউসে, প্রোটেক্টিভ একটা কালচারে করা হয়। এই কালচারটা যেখানে সাধারণ কালচার সম্ভব না, সেখানে করার জন্য উপযোগী, বিশেষভাবে উপযোগী। আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হাইড্রোপনিক পদ্ধতির মাধ্যমে যে এলাকাগুলোতে বা যে সময়ে সাধারণভাবে ক্রপ করা সম্ভব না, সেই সময়ে বা সেই অঞ্চলে হাইড্রোপনিক পদ্ধতিতে সারা বছরব্যাপী উচ্চ মূল্যের সবজি আমরা উৎপাদন করার চেষ্টা করছি। তার প্রেক্ষিতে এই বর্তমান এই করোনা যে মহামারী, এই ক্ষেত্রে আমরা কৃষক প্লাস যারা ইন্টারেস্টেড গ্রোয়ার আছে, এই মানুষের চলাফেরা স্বাভাবিক নাই। এই অবস্থায় আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি যে বাড়ির ছাদ থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা বা নিজেদের বাড়ি বসত বাড়ির পাশে স্বল্প আকারে এই হাইড্রোপনিক পদ্ধতির মাধ্যমে কীভাবে তারা তাদের প্রয়োজনীয় সবজি সরবরাহ করতে পারে, সেই পদ্ধতিতে এটা খুবই উপযোগী। আমাদের হাইড্রোপনিক সিস্টেমটা আমরা বেশ কিছু মিডিয়া ইউজ করতে পারি, যেটা আমরা কোকোডাস্ট হতে পারে, ভার্মিকুলাইট হতে পারে, পারলাইট হতে পারে। তো এই মিডিয়াগুলোতে মূলত আমরা চারা উৎপাদন করব। সেই চারাটা সাধারণভাবেই সেটা সেল ট্রে হতে পারে বা ছোট কোনো বক্সের মধ্যে চারা উৎপাদন করতে পারি। সেই চারাটা উৎপাদন করার পরে সেই চারাটাই আমরা সরাসরি কোকোডাস্টের যে বক্সগুলো আছে সেখানে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি। এবং যদি আমরা পানি মিডিয়া হিসেবে ইউজ করি, সেক্ষেত্রেও যে চারা উৎপাদন করব সে চারাগুলো আমরা পারলাইটে উৎপাদন করতে পারি, কোকোডাস্টে করতে পারি, ভার্মিকুলাইটে করতে পারি। এতে চারার রুট সিস্টেমটা ভালো ডেভেলপ হয়, যাতে করে চারাটা এখানে ট্রান্সপ্লান্ট করার পরে খুব অল্প সময়ের মধ্যে সে এখানে স্থিতি পায় এবং এখান থেকে ভালোভাবে নিউট্রিয়েন্ট টানতে পারে। সেজন্য চারা উৎপাদনের ব্যাপারে আমরা একটু যত্নশীল হব। তার পরবর্তীতে যখন এখানে চারাটা ট্রান্সপ্লান্ট করলাম, তারপরে এখানে নিয়মিত নিউট্রিয়েন্ট সলিউশন, যেটা আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান গাছের জন্য তৈরি মিশ্রিত যে পানির সলিউশন, যেটা সেই সলিউশনটা দিতে হবে। এটা অটোমেটিকও আসতে পারে আমাদের সিস্টেম অনুযায়ী, আবার আমরা যদি ম্যানুয়ালি হাত দিয়ে দিতে চাই সেটাও আমরা দিতে পারি। এখন এই সলিউশনটা আমরা 1 দিন 2 দিন পর দিতে পারি। যদি বেশি তাপমাত্রা বেশি হয়, খুব দ্রুত শুকিয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটু ঘনই দিব, হয়তো 1 দিন পরই দিব। আর যদি মনে হয় যে আমার মিডিয়াটা পর্যাপ্ত ভেজা আছে, নিউট্রিয়েন্ট আছে, সেক্ষেত্রে আমরা 3-4 দিন পর সলিউশন দিতে পারি। গোড়াটা যাতে কোনো সময় না শুকিয়ে যায় সেই ব্যাপারটা, বা সলিউশনের অভাব না পড়ে সেই ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে। আর এই হাইড্রোপনিক সিস্টেমে আমরা শসা, তরমুজ, নেটেড মেলন, লিফি ভেজিটেবল, স্ট্রবেরি, বেশ কয়েকটা বাঙ্গি জাতীয় ফসল সবগুলোই আমরা করতে পেরেছি এবং সফলভাবে। লাউ, ডাটা, ঢেঁড়স, ফলের মধ্যে স্ট্রবেরি আছে, এগুলো আমরা হাইড্রোপনিক সিস্টেমেই করতে পারি। হিসাবে আমাদের দক্ষিণ অঞ্চলে যে সমস্ত পতিত জমি ছিল, ওই সমস্ত অঞ্চলে আমরা ওই এলাকা এবং মাটির উপযোগী ফসল নির্বাচন করেছি এবং ফসলের উপযুক্ত জাত ব্যবহার করেছি এবং এখনও করতেছি, যাতে করে ওই সমস্ত এলাকায় আমরা অতিরিক্ত ফসল ফলাতে পারি। এটার মাধ্যমে আমরা আমাদের খাদ্য উৎপাদনকে বৃদ্ধি করতে পারি। আর 1 ইঞ্চি জমি আসলে আমাদের, যেহেতু জমির পরিমাণ আমাদের কম, কাজেই করোনা পরবর্তী কালে যাতে কৃষক ওই জমিতে তা আবাদ করতে পারে বা কোনো জমি পতিত না থাকে, সেই জন্য আমরা সম্প্রসারণের সাথে, কৃষি সম্প্রসারণ এবং বিএডিসির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি এবং সময় মতো যাতে কৃষক উপকরণ, বীজ, সার এগুলো পায়, সে ব্যাপারে আমার কৃষি বিজ্ঞানীগণ বিভিন্ন কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে সম্প্রসারণ বিভাগের সাথে কাজ করছে। তাদের প্রয়োজন মতো উপকরণ তাদের কাছে পৌঁছে দেওয়া, সার, বীজ বা অন্য কোনো যে সমস্ত উপকরণ আছে। বাংলাদেশে উৎপাদিত সবজির মধ্যে বেগুনই প্রধান। এখানে প্রায় 51,000 হেক্টর জমিতে 5 লক্ষ মেট্রিক টন বেগুন উৎপাদিত হয়।
কিন্তু বেগুন চাষের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এই পোকার আক্রমণে ৮০% পর্যন্ত ফলন কমে যেতে পারে। কৃষক ভাইয়েরা বেগুনের এই পোকা দমনে মৌসুম জুড়ে প্রায় ৮০ থেকে ১০০ বার কীটনাশক স্প্রে করে থাকেন, যা মোট উৎপাদন খরচের প্রায় অর্ধেক। এতে একদিকে যেমন কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে অপরিকল্পিত কীটনাশকের ব্যবহারে ক্রমাগত আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরে ইউএসএআইডির অর্থায়নে ABSP2 প্রকল্পের আওতায় বাংলাদেশে বিটি বেগুনের গবেষণা শুরু হয়। তারই ধারাবাহিকতায় কর্নেল বিশ্ববিদ্যালয় ও মাহিলকোর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জীব প্রযুক্তি বিভাগে ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধে ক্রাই-1 AC জিন সাধারণ বেগুনে যুক্ত করে বাড়ি বিটি বেগুন 1, বাড়ি বিটি বেগুন 2, বাড়ি বিটি বেগুন 3 এবং বাড়ি বিটি বেগুন 4 নামে 4টি জাত উদ্ভাবন করা হয়। বাংলাদেশে চাষাবাদের জন্য অনুমোদন প্রদান করে। 2015 সাল থেকে FTA প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের মাঠে বিটি বেগুনের সম্প্রসারণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই বিটি বেগুনের বীজ উৎপাদন ও বাজারজাতকরণে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজ বিভাগকে সম্পৃক্ত করা হয়েছে, যারা বাণিজ্যিকভাবে বিটি বেগুনের বীজ উৎপাদন করছে। বিটি বেগুনের চাষ কৌশল। বিটি বেগুনের চাষাবাদ পদ্ধতি সাধারণ বেগুনের মতোই, তবে বিটি বেগুন শীতকালে চাষ করতে হবে। ভালো ফলন পেতে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বীজতলা বীজ বপন এবং অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে জমিতে চারা রোপণের উপযুক্ত সময়। যেহেতু বেগুন দীর্ঘ সময় ধরে ফলন দেয়, তাই বিটি বেগুন চাষে সার ব্যবস্থাপনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এবার দেখুন বিটি বেগুন চাষে প্রয়োজনীয় সার ও প্রয়োগ মাত্রা নিয়ে একটি ছক। মনে রাখবেন, এই সমস্ত সার ছাড়াও মাটিতে দস্তা ও বোরনের অভাবে প্রতি বিঘায় 500 গ্রাম করে জিঙ্ক সালফেট ও বোরিক অ্যাসিড শেষ চাষে প্রয়োগ করতে হবে। বিটি বেগুন চাষে অবশ্যই করণীয়। বিটি বেগুন চাষে জমির চারপাশে 1 বা 2 লাইন সাধারণ বেগুনের জাত লাগাতে হবে। তবে 10 থেকে 30% জমিতে 1 লাইন এবং 50% কিংবা তার বেশি জমিতে 2 লাইন সাধারণ বেগুন লাগাতে হবে। ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য বাড়ি বিটি বেগুনে কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই। তবে জাপ পোকা, সাদামাছি, গ্যাসিড ইত্যাদি পোকার আক্রমণে ডায়াফেনথিউরান গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। আর মাইটের আক্রমণে অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1.5 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। ঢলে পড়া রোগ প্রতিরোধে মাটি ও পানি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে গ্রাফটিং করা চারা রোপণ করা যেতে পারে। কৃষক ভাইয়েরা, বাড়ি বিটি বেগুনের উৎপাদন কৌশল, সার প্রয়োগ, কীটনাশক স্প্রে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাথে যোগাযোগ করতে পারেন। ছাঁটাই করতে গেলে আমাদেরকে যে প্রথম যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যে গাছের একটি সুন্দর আকৃতি ঠিক রাখতে হবে। তারপর গাছটা যেন খুব বেশি ঝোপালো না হয়ে যায়, ভিতর দিয়ে, নিচ দিয়ে, উপর দিয়ে বিভিন্ন জায়গায় খুব হিসাব করে বুঝে বুঝে ডালগুলো ছাঁটাই করতে হবে। এবং নিচের দিকে খুব বেশি ডাল ছাঁটাই করব না, যেটা আমার ফল হলে ঝুলে মাটিতে চলে আসবে সেই ডালগুলো ছাঁটাই করব। আর উপর দিকে মাথাটায়, যে এই গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, এই অবস্থায় আমরা এটাকে আর বড় করব না, কারণ বড় হয়ে গেলে সেখানে আমরা তার যে পরবর্তী পরিচর্যাগুলো
আমরা ভালোভাবে করতে পারবো না। গাছ যদি ছোট থাকে সেই গাছটা কিন্তু পরিচর্যা করা সহজ হয় এবং গাছে ফল আসলে সেই ফলে ব্যাগ পরানো, তারপরে সেটার যত্ন করা, সেটা সংগ্রহ করা অনেক সহজ হয়। যদি গাছ বড় হয়ে যায় আমরা আর এটা করতে পারি না। এই যে গাছটি দেখছেন, এই গাছটিতে কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে সব ফল সংগ্রহ করা হয়ে গেছে। এখন ফল সংগ্রহ করার পরে যে প্রথম যে কাজটা করতে হয়, আমের টিপ প্রুনিং। যেখান থেকে পুষ্পমঞ্জরিটা এসে ফলটা ধরেছিল সেই ডালটা আপনারা ফলের সঙ্গে হয়তো ভেঙে নিয়ে গেছেন, কিন্তু যেখান থেকে ফলটা বের হয়েছে সেইখান থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত দূরত্বে, 10 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার দূরত্বে ডালটা ছাঁটাই করে দিতে হবে, যাতে ওখান থেকে নতুন কুশি বের হবে। এবং সেই কুশি বের হলে এই যে এইটা, যেমন এইখান থেকে ডাল ছাঁটাই করা হয়নি, এটা আর একটু পিছন থেকে করতে হবে। পিছন থেকে করলে এরকম নতুন কুশি আসবে। সেই কুশিটা আগামী সিজনে 6 মাস আর 9 মাস বয়স হলে তখন আবার ফুল আসবে। কিন্তু এটা যদি আমরা না ছাঁটাই করি, এই ডালে কিন্তু আগামী সিজনে ফুল আসবে না। ফলে গাছে যখন এতগুলা এইরকম কুশি থাকবে, সেই কুশিগুলাতে কোনোটাতে ফুল আসবে না, কিন্তু আমাকে ছাঁটাই করতে হবে। এইটা হচ্ছে একটা ছাঁটাই। গাছের গোড়ায় সার দিতে হবে, পানি দিতে হবে এবং পরিমিত পরিমাণ ছত্রাকনাশক এবং কীটনাশক এখনই স্প্রে করতে হবে, যাতে গাছে ফুল আসার পূর্বে যেন কোনো রোগ বা কোনো কীট পতঙ্গ যেন না থাকে। তো এই যে এইভাবে গাছের পরিচর্যা করা এবং তার যে ডাল ছাঁটাই করা, এই পরিচর্যাগুলো যথাযথভাবে যথাযথ সময়ে করতে হবে, যাতে আগামী সিজনে যে ফুলটা আসবে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলটা আপনার প্রচুর পরিমাণে ফল হবে এবং সেই ফল ধরে যাবে না, শুকিয়েও যাবে না। এবং এই যে আমার পাতার উপরে যদি এখন থেকে আমি স্প্রে না করি, পাতার উপরে সুটিমল নামে একরকম ছত্রাকের ছাই আবরণ পড়ে যাবে, যেটা তার খাদ্য উৎপাদনে বাধা তৈরি করবে এবং সেটার ফলে গাছে পর্যাপ্ত খাবার তৈরি হবে না। সেই খাবার তৈরি না হওয়ার কারণে আগামী বছরের যে ফল, সের পরিমাণ অনেক কমে যাবে, ফল গুটি বেঁধেও ঝরে যাবে। তো সেই জন্য আমাদের এখন থেকেই এই পরিচর্যাটা করতে হবে এবং এটা চালু রাখতে হবে ফুল আসার আগ পর্যন্ত।